বিকেলের দিকে হালকা বৃষ্টি পড়ছে। গ্রামের কাঁচা রাস্তায় হাঁটছে মালিক আর ফটকা। পুকুরের ধারে কাশফুল দুলছে, বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। মালিক, কতদিন ধরে বৃষ্টি থামার তো কোনো নাম নেই রে। এই বৃষ্টি না থাকলে গ্রামের আবার আসল মজা থাকতো নাকি? মজা তো আছে, কিন্তু খিদেটা আজকে খুব লেগেছে রে। ওই তো তোর নিত্যদিনের কথা, আজ আবার খিদে বাড়লো কেন? দোস্ত, এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, সাথে মোহনবাবুর পুকুরে টাটকা কই মাগুর, ভাবতো বিষয়টা। মোহনবাবুর পুকুরে হাত দিলে এই খবর আছে। আরে ভাই, মাছে আবার কারো মালিকানা থাকে নাকি? মাছ তো সবার। তোর এই যুক্তি দিয়ে যদি তুই মোহনবাবুকে বোঝাতে পারিস, আমি তোকে সালাম দেব। বৃষ্টি যেন আরো জোরে নামল। দুজনই রাস্তার ধারে পুরাতন তালগাছটার নিচে গিয়ে দাঁড়ালো। আগে বল, তুই ভয় পাবি না, তাহলে আমি রাজি হব। শুন না, আজ রাতেই যাই না, সবাই ঘুমিয়ে পড়লে চুপচাপ গামছা দিয়ে তুলে আনবো। ভয় আর আমি, এই ফটকা কিন্তু ভয় মানে না। দূরে আবার বাজ পড়ল, আর কাশফুলগুলো হাওয়ায় দুলে উঠল। দুজনে আবার কাঁচা রাস্তা ধরে হাঁটা দিল। মনে মনে রাতের পরিকল্পনা পাকাপোক্ত করে ফেলল। রাতে বৃষ্টি কিছুটা ধরে এসেছে, কিন্তু আকাশে মেঘের ঘন চাদর। গ্রামের সরু পথে কাদা জমে আছে, চারদিকে শুধু ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করে। মালিক আর ফটকা এত কিছু না ভেবে চুপচাপ লতিফের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ডাকবো? আস্তে ডাক, নইলে ঘরে সবাই জেগে যাবে। ফটকা বাঁশের বেড়ায় জোরে জোরে ধাক্কা দিয়ে পিছিয়ে গেল। এত রাতে? আমি মালিক, দরজা খোল। কিছুক্ষণ পর লতিফ বাইরে এলো। এই মাঝরাতে এসেছিস কেন? বোধের গল্প শোনাতে? গল্প না ভাই, আসল অভিযান। আজ রাতে মোহনবাবুর পুকুর থেকে মাছ তুলবো। লতিফ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় হয়ে গেল। তোরা পাগল নাকি? ওই পুকুরে হাত দিলে সর্বনাশ। এত ভয় কিসের? হ্যাঁ, মোহন বেটা তো ঘুমাচ্ছে। ওই মোহন বেটা ঘুমালেও ওর চোখ দুটো পুকুর বাড়াই থাকে। আমি শুনেছি কতজনকে ধরা খাইয়ে চুপ করিয়ে দিয়েছে। আমরা ধরা পড়ব না, গামছা পিছিয়ে লুকিয়ে মাছ তুলবো, কেউ টের পাবে না। তোরা কিছু জানিস না, ওই পুকুরে শুধু মোহন না, আরো একজন পাহারা দেয়। আরেকজন? কে? ওই যে ওই মেয়েটা, যেটা পানিতে ডুবে গিয়েছিল। আমি তোদের সাথে যাচ্ছি না। বজ্রপাতের আলোয় লতিফের চোখে যেন আতঙ্কের ছায়া নেচে উঠল। ফটকার মালিক একে অপরের দিকে তাকালো। তাদের মনে ভয় নেই, কৌতূহল আরো বেড়ে গেল। তোর আর যেতে হবে না রে, শুধু তোর মাছ ধরার বড়শিগুলো আমাদের দে, আমরাই যাব। লতিফ গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তোরা যা বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু সাবধানে থাকিস। সে ঘরে গিয়ে মাচার উপর রাখা দুটো পুরনো বড়শি
বের করে আনলো। কিছু দেখলে ভয় পেয়ে যাস না যেন, আর যদি কোনো ডাক শুনতে পাস সাড়া দিস না কিন্তু। ওসব পুরনো গল্পে টল্পে আমি ভয় পাই না। চল চল চল, দেরি করলে মাছ ধরা এবার দেরি হয়ে যাবে। দুজনে আস্তে আস্তে কাদা মারিয়ে সামনে হাঁটা দিল। চারপাশে রাতের নীরবতা, মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা পাতায় পড়ে টুপটাপ শব্দ করছে। হঠাৎ পেছন থেকে লতিফ ডাক দিল, এ মালিক, ফটকা, এই যাস নে রে। তারা দুজনে থামল না। ফটকা কেবল হাত নাড়িয়ে বলল, ফিরে এসে মাছ দিয়ে যাব। লতিফ কিছুক্ষণ অন্ধকারে তাদের ছায়া মিলিয়ে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল আজ রাতটা অন্যরকম। হয়তো ওরা ফিরবে, আবার হয়তো ওরা ফিরবে না। মালিক আর ফটকা কাদা মারিয়ে সরু পথ ধরে এগিয়ে যাচ্ছে। আকাশ অন্ধকার, মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে বজ্রপাতের আলো জ্বেলে ওঠে। দোস্ত, আজ কেমন যেন চারদিকে একদম নীরবতা। এমন নীরবতা আগেই শুনিনি। গাটা গাটা কেমন যেন ছমছম করছে। এখন এসব বলে লাভ কি? যেহেতু বের হয়েছি, চল। তবু ফটকা চারপাশে তাকালো। কোথা থেকে যেন কারো চোখ তাদের দিকে তাকিয়ে আছে, অথচ কোথাও কেউ নেই। দুজনেরই বুক ধকপক করছে, কিন্তু মুখে কেউ কিছু বলছে না। নিস্তব্ধতায় পা চালাতে চালাতে একটা সময় তারা বাঁশবাগানের কাছে গিয়ে পৌঁছালো। হঠাৎ বাতাস থেমে গেল, পাতার মর্মর শব্দও থেমে গেল, যেন চারপাশে সবকিছু নিঃশ্বাস আটকে রেখেছে। ফটকা নিচু সরে বলল, মনে হচ্ছে কেউ পেছন থেকে ডাকছে। শুন শুন। শোনার দরকার নেই, চল। কিন্তু মনে হলো তাদের দুজনের বুকের ভিতর কোথাও একটা অজানা কুডাক ঘুরপাক খাচ্ছে, যেন কিছু তাদের থামিয়ে দিতে চাইছে, সামনে যেতে বাধা দিচ্ছে। তবু তারা পা বাড়াতে লাগলো, আর প্রতিটা পা ফেলার সাথে সাথে সেই অনুভব ভারী নীরবতা যেন আরো ঘন হয়ে আসতে লাগলো। পুকুর পাড়ে এসে মালিক আর ফটকা থমকে দাঁড়ালো। নীরবতা এতটাই গভীর যেন গাছপালাও নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। দূরে কোথাও বিদ্যুতের গর্জন হচ্ছে, আর মাঝে মাঝে চমকে ওঠা আলোয় পুকুরের পানিতে তরঙ্গের নাচ দেখা যায়। সাত পাঁচ না ভেবে তারা পানিতে বড়শি ফেলল। বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য তাদের ছায়া পানিতে লম্বা হয়ে উঠল, তারপর আবার অন্ধকারে গিলে ফেলল। প্রথমে চারপাশের নীরবতায় বুক ধুকফুক করছিল, কিন্তু কিছুক্ষণ পর ফটকার বড়শি নড়ে উঠল। যেই টান দিয়েছে, একটা বড় মাছ পাড়ে এসে পড়ল। ফটকা হেসে বলল, দোস্ত, শুরু হয়ে গেছে রে। মালিকও একটু পরেই টেনে তুলল বিশাল এক মাছ। তাদের মুখের ভয় ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। একটা সময় ভয় যেন উত্তেজনায় রূপ নিল। দেখলি, এই হচ্ছে আমার প্ল্যান। আরে, মোহন বাবুর চোখ নাকি পুকুর পারে, তার মাছ দুই চ্যাম্পিয়ন চুর তুলে নিচ্ছে।
মোহন বেটা ঘুমের ঘরে এখন স্বপ্ন দেখছে। বজ্রপাতের আলোয় দুজনের মুখে খুশির ঝলক ফুটে উঠল। হাসি তামাশা করতে করতে তারা বুঝতেই পারল না পুকুরের উপরে ঠিক তখন এক লম্বা ভেজা ছায়া। মালিকের বড়শি আবার নড়ল। ঠিক তখনই পুকুরের মাঝখানে যেন ভারী কিছু একটা পড়ল। দুজনেই চমকে উঠল। পানির ঢেউ ছড়িয়ে পড়ছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য পানির উপর কুয়াশার মতো কিছু একটা নড়তে দেখা গেল। তারপর আবার অন্ধকারে সবকিছু হারিয়ে গেল। এরে মালিক, তুই ঢিল মারলি? না রে, আমি না। আর এত বড় ঢিল কে মারবে? এমন সময় দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে এলো। একটা দীর্ঘ কর্কশ হাহাকার, যা নীরবতার বুক চিরে তাদের কানে গেঁথে গেল। আমার মনে হচ্ছে আজকে না আসলেই ভালো হতো। চুপ কর, ভয় দেখাস না কিন্তু। আকাশে আবার বিদ্যুৎ চমকালো, আর সে আলোয় তারা একে অপরের চোখে ভয় দেখতে পেল, যেটা কেউ মুখে বলছে না, কিন্তু দুজনের বুকেই বাজছে। হঠাৎ আকাশের বুকে এক গর্জন, মেঘ ডাকতে শুরু করল, যেন কোনো বিশাল জন্তুর চিৎকার। বাতাসে একটা চাপা গন্ধ, মাটি কেঁপে ওঠার মতো অনুভূতি। মনে হচ্ছে ঝড় আসছে, নাকি অন্যরকম কিছু আসছে। দুজনেই এখন শুধু বড়শি হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু মাছ ধরা যেন ভুলে গেছে। শুধু অপেক্ষায় আছে পরের শব্দটা কোথা থেকে আসে। মালিক আর ফটকা মুখে অজানা ভয় নিয়ে সিদ্ধান্ত নিল, এখনই চলে যাই, এটাই ভালো হবে। এরপর বড়শি শক্ত করে টেনে তুলতে শুরু করল। হঠাৎ মালিকের বড়শি কিছু একটা জিনিসের সাথে শক্ত করে আটকে গেল। কষ্টে দেহে শক পেলেও মালিক ধীরে ধীরে টেনে তুলতে লাগলো, কিন্তু পানি থেকে উঠে এলো একটা আস্ত মেয়ে। তার লম্বা চুল বেয়ে পানি ঝরে পড়ছে, মুখ দেখা যাচ্ছে না। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে আবার ঝড়ের আগমন। ভয়ে বুক কাঁপতে লাগলো মালিক আর ফটকার। মেয়েটির শরীরে বিন্দুমাত্র রক্ত নেই, সাদা মুখ এবং চোখ নেই, যেন কোথাও হারিয়ে গেছে। তার মুখে ছিল শূন্যতা আর নৃশংসতা। এমন নৃশংসভাবে খুন করা হয়েছিল যে যেন তার প্রাণও পালায়ন করতে পারেনি। কিছু একটার গর্জনে চারপাশ কেঁপে উঠল। বাতাসের গর্জনে যেন সেই প্রেতাত্মার কান্না মিশে গেছে। আর দিক বেদিক না দেখে মালিক আর ফটকা দৌড়াতে শুরু করল। পেছনে লম্বা সাদা ছায়াটা ক্রমশ তাদের কাছে এগিয়ে আসছিল। মেয়েটার ফাটা লাল ঠোঁট কাঁপতে লাগল। মুখ খুলে ছল ছল চোখে মালিকের দিকে চেয়ে বলল, পালাস নে, আমার কথা শুনে যা।
মেয়েটি এবার ধীরে ধীরে মালিকের গলা চেপে ধরল। তার ঠান্ডা হাতের স্পর্শে মালিক কেঁপে উঠল। ফটকা ভয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আমি আমি আর কোনোদিন এদিকে আসবো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব তোকে, কিন্তু তার বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? আমার নাম মল্লিকা। এক সন্ধ্যায় আমি পানি নিতে গিয়েছিলাম ওই পুকুরে। মোহনবাবু তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে এদিকে আসলেন। আমি একা ছিলাম। আমাকে নানাভাবে সম্মানহানি করার চেষ্টা করলো, কুপ্রস্তাব দিতে থাকলো। আমি সবাইকে বলতে চাইলাম, কিন্তু ও আমাকে ধরে ফেলে এত নিষ্ঠুরভাবে হত্যা করলো যেন কেউ কিছু জেনে না যায়। তারপর সেই কলসিতে বেঁধে পুকুরের তলায় ফেলে দিল। আমার আত্মার মুক্তি হয়নি। মালিকের চোখ অন্ধকার হয়ে আসলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনের ভেতর ভয় আর করুণার একটা ঢেউ উঠল। একটা অতীত যা ভুলে যাওয়ার নয়, কিন্তু মুখ খুললেই মৃত্যু ডেকে আনবে। ঝড়ের বাতাসে মল্লিকার শব্দগুলো যেন মরুর বালুর মতো মালিকের হৃদয়ে জমা বাঁধতে লাগলো। আমি অনেকবার চেষ্টা করেছি কেউ আসল সত্যিটা জানুক, আমাকে এখান থেকে মুক্তি দেখ। আমি আর এখানে বন্দি থাকতে চাই না। তুমি গ্রামের সবার কাছে সত্যিটা বলে দাও আর আমার শেষ কৃত্যের ব্যবস্থা করো। এমন সময় পেছন থেকে লতিফের গলা শোনা যায়। তার ধারণা হয়েছিল তাদের কোনো বিপদ হয়েছে, কারণ রাতের বেলায় এখানে আসা মানা। সে আরো কয়েকজনকে ডেকে নিয়ে এসেছে। তারা দেখতে পেল মালিক আর ফটকা বেহুশ হয়ে পড়ে আছে পুকুরের পাড়ে। তাদের মুখে পানি ছেটাতেই জেগে উঠল। তারপর সবাইকে খুলে বলতে লাগলো সব। এবার তারা মোহনবাবুর একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বে।